স্কয়ার, বেক্সিমকো কিংবা রেনেটা। বাংলাদেশের ঔষধ শিল্পের আকাশে যখন এই নামগুলো ধ্রুবতারার মতো জল করছিল, ঠিক তখনই ১৯৯৯ সালে এক লড়াকু সৈনিকের হাত ধরে জন্ম নেয় এক নতুন স্বপ্ন, যার নাম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। শুরুটা ছিল মাত্র একটি ছোট্ট কারখানা, কিন্তু মাত্র ২ দশকের ব্যবধানে এই কোম্পানিটি কিভাবে বাঘা বাঘা সব প্রতিযোগী কোম্পানিকে পেছনে ফেলে আজ দেশের দ্বিতীয় বৃহত্তম ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে পরিণত হলো। যেখানে বড় বড় কোম্পানিগুলো সাধারণ অ্যান্টিবায়োটিক নিয়ে ব্যস্ত ছিল, সেখানে ইনসেপ্টা কিভাবে সাহস দেখালো হার্ট, কিডনি কিংবা ক্যান্সারের মতো জটিল রোগের জীবন রক্ষাকারী ঔষধ এবং বায়োটেকনোলজি নিয়ে কাজ করার। কিন্তু এই আকাশচুম্বী সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল লড়াই আর ভূরাজনীতির নোংরা খেলা। কেন বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্লান্ট থাকার পরেও মহামারীর সময় ইনসেপ্টাকে থামিয়ে দেওয়া হয়েছিল? কেন আন্তর্জাতিক পেটেন্ট রাজনীতি আর দেশীয় আমলাতান্ত্রিক জটিলতার বলি হতে হয়েছিল এই দেশীয় জায়ান্টকে? আর কেনই বা তাদের ব্যবসায়িক নীতি নিয়ে আজও বিশেষজ্ঞ মহলে চলে তুমুল বিতর্ক? আজ বিজনেস ম্যানিয়াতে আমরা উন্মোচন করব ইনসেপ্টার প্রতিষ্ঠাতা আব্দুল মুক্তাদিরের জিরো থেকে হিরো হওয়ার মহাকাব্য, তাদের ইনোভেটিভ বিজনেস স্ট্র্যাটেজি এবং সেই অমীমাংসিত বিতর্কের পেছনের আসল সত্য। গল্পের শুরুটা ১৯৯৯ সালে। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের স্বপ্নদ্রষ্টা এবং বর্তমান চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুক্তাদির ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের একজন মেধাবী ছাত্র। পড়াশোনা শেষ করে তিনি দেশের শীর্ষস্থানীয় ঔষধ কোম্পানিগুলোতে কাজ শুরু করেন। ফার্মা ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে তিনি এই খাতের নারী নক্ষত্র খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন। দেশের শীর্ষস্থানীয় বাণিজ্য বিষয়ক পত্রিকা বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, দীর্ঘদিনের চাকরির জীবনে আব্দুল মুক্তাদির একটি বড় শূন্যতা লক্ষ্য করেছিলেন। তিনি দেখেছিলেন বাংলাদেশের কোম্পানিগুলো মূলত সাধারণ জ্বর সর্দির ঔষধ, অ্যান্টিবায়োটিক বা গ্যাস্ট্রিকের বড়ি তৈরিতে সীমাবদ্ধ, কিন্তু জীবন রক্ষাকারী জটিল ঔষধ যেমন হার্ট, কিডনি বা ক্যান্সারের ঔষধের জন্য দেশীয় বাজার পুরোপুরি আমদানি নির্ভর। এই গ্যাপটিকে নিজের জীবনের সবচেয়ে বড় সুযোগ হিসেবে কাজে লাগান তিনি। ১৯৯৯ সালে ঢাকার সাভারে একটি ছোট্ট কিন্তু অত্যাধুনিক ম্যানুফ্যাকচারিং প্লান্ট নিয়ে যাত্রা শুরু করে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। তাদের শুরুটা অন্য 10টা সাধারণ কোম্পানির মতো ছিল না। আব্দুল মুক্তাদিরের ভিশন ছিল পরিষ্কার। ইনসেপ্টা শুধু সাধারণ ঔষধ বানাবে না, তারা বানাবে সেসব জীবন রক্ষাকারী ঔষধ যা বিদেশ থেকে চড়া দামে আমদানি করতে হয়। আর এই একটি সিদ্ধান্তই ইনসেপ্টাকে অন্যান্য সব প্রতিযোগী থেকে আলাদা করে দেয়। যাত্রা শুরুর পর ইনসেপ্টার গ্রোথ বা প্রবৃদ্ধির হার ছিল রীতিমতো অবিশ্বাস্য। ২০০০ সালের দিকে বাজারে এসেই তারা এমন কিছু লাইফ সেভিং ড্রাগ বা জীবন রক্ষাকারী ঔষধ সুলভ মূল্যে দেশের বাজারে নিয়ে আসে যা চিকিৎসকদের কাছে খুবই জনপ্রিয়তা পায়। ইনসেপ্টার সাফল্যের পেছনে 3টি প্রধান বিজনেস স্ট্র্যাটেজি কাজ করেছে। প্রথমত, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। ইনসেপ্টা শুরু থেকে গবেষণার পেছনে বিশাল অঙ্কের টাকা বিনিয়োগ করে। তারা শুধু অন্য কোম্পানির ফর্মুলা কপি করেনি, বরং নিজেদের অত্যাধুনিক ল্যাবরেটরিতে নতুন নতুন ফর্মুলেশন তৈরি করেছে। দ্বিতীয়ত, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। তারা খুব দ্রুত নিজেদের ঔষধের পোর্টফোলিও বাড়াতে থাকে। সাধারণ ট্যাবলেট বা ক্যাপসুলের পাশাপাশি তারা ইনহেলার, ইনসুলিন এবং বায়োটেক প্রোডাক্ট তৈরি করতে শুরু করে। তৃতীয়ত, গ্লোবাল স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক মান বজায় রাখা। প্রথম আলোর তথ্য মতে ইনসেপ্টা শুরু থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন এবং ইউরোপিয়ান GMP স্ট্যান্ডার্ড মেনে ঔষধ তৈরি করত, যার ফলে তারা খুব দ্রুতই যুক্তরাজ্যের MHRA অনুমোদন পেয়ে যায় এবং ইউরোপ সহ বিশ্বের প্রায় ৭০টিরও বেশি দেশে ঔষধ রপ্তানি শুরু করে। কিন্তু ইনসেপ্টার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি আসে ২০১১ সালে। আব্দুল মুক্তাদির বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতের পৃথিবীতে ভ্যাকসিনের একটি বিশাল বাজার তৈরি হবে। সেই ভাবনা থেকে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। ধামরায়ে অবস্থিত তাদের এই বিশাল প্ল্যান্টটি বাংলাদেশের প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক মানের ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র, যেখানে টাইফয়েড, হেপাটাইটিস বি থেকে শুরু করে কুকুরে কামড়ানো বা র্যাবিস ভ্যাকসিন পর্যন্ত তৈরি হচ্ছে। এর মাধ্যমে ইনসেপ্টা শুধু ঔষধের বাজারই নয়, বরং বায়োটেকনোলজির জগতেও নিজেদের একচ্ছত্র আধিপত্য কায়েম করে। সবকিছু যখন স্বপ্নের মতো এগোচ্ছিল, তখন পৃথিবীতে আঘাত আনে কোভিড-১৯ বা করোনা ভাইরাস মহামারী। আর এই মহামারীর সময় ইনসেপ্টাকে ঘিরে শুরু হয় এক বিশাল বিতর্ক এবং স্নায়ুযুদ্ধ। ২০২০ ও ২১ সালের দিকে যখন পুরো বিশ্ব ভ্যাকসিনের জন্য হাহাকার করছে, তখন বাংলাদেশের মানুষ জানতে পারে যে দেশের ভেতরে ইনসেপ্টার এমন এক অত্যাধুনিক ভ্যাকসিন প্লান্ট রয়েছে যার বছরে প্রায় ৮০ কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের ক্ষমতা রয়েছে। দেশের প্রথম সারির নিউজ চ্যানেল টিভিতে দেওয়া বেশ কিছু এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আব্দুল মুক্তাদির নিজে জানান, যদি আন্তর্জাতিক কোম্পানিগুলো তাদের ভ্যাকসিনের ফর্মুলা বা টেক ট্রান্সফার ইনসেপ্টাকে দেয়, তবে মাত্র কয়েক মাসের মধ্যে তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশীয় ভ্যাকসিন রপ্তানি করতে পারবে। কিন্তু বিতর্কটা শুরু হয় এখানেই। প্রশ্ন ওঠে, ইনসেপ্টার এত বড় সক্ষমতা থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ সরকার বা আন্তর্জাতিক মহল তাদের দিয়ে ভ্যাকসিন উৎপাদন করালো না? বেশ কিছু আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক এবং দেশীয় সংবাদ মাধ্যমের মতে এর পেছনে ছিল বিশ্ব রাজনীতির এক নোংরা খেলা।
বড় বড় গ্লোবাল ফার্মা জায়ান্টসরা চায়নি তাদের প্যাটেন্ট বা মেধাসত্ত্ব তৃতীয় বিশ্বের কোনো কোম্পানির হাতে তুলে দিতে, কারণ এতে তাদের বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হাতছাড়া হয়ে যেত। আবার দেশের ভেতরেও কিছু আমলাতান্ত্রিক জটিলতা এবং অন্যান্য প্রতিযোগী কোম্পানিগুলোর নীরব লবিংয়ের কারণে ইনসেপ্টা সরকারের কাছ থেকে কাঙ্ক্ষিত আইনি সহায়তা পায়নি। যদিও শেষ পর্যন্ত চীনের সিনোফার্মের সাথে ইনসেপ্টার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, দেশেই ভ্যাকসিন বটলিং করা হবে, কিন্তু তা বাস্তবে হতে অনেক দেরি হয়ে যায়। এই ঘটনাটি দেশের ফার্মা খাতের সক্ষমতা নিয়ে যেমন গর্বের জন্ম দেয়, তেমনি আন্তর্জাতিক পেটেন্ট রাজনীতির এক অন্ধকার দিকও সবার সামনে উন্মোচন করে দেয়। সফলতা এবং বড় অর্জনের পাশাপাশি ফার্মা ইন্ডাস্ট্রির কিছু চিরচেনা ডার্ক সাইড বা অন্ধকার দিকও রয়েছে, আর ইনসেপ্টাও এর বাইরে নয়। দেশের শীর্ষ ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর বিরুদ্ধে চিকিৎসকদের অনৈতিক সুবিধা দেওয়ার একটি গুরুতর অভিযোগ রয়েছে, যাকে বলা হয় অ্যাগ্রেসিভ মার্কেটিং। অভিযোগ রয়েছে যে নিজেদের কোম্পানির ঔষধ রোগীদের প্রেসক্রিপশনে লেখার জন্য ফার্মা কোম্পানিগুলো ডাক্তারদের দামি গাড়ি, বিদেশে ভ্রমণের টিকিট, এমনকি নগদ অর্থ উপহার দিয়ে থাকে। যেহেতু ইনসেপ্টা দেশের দ্বিতীয় বৃহত্তম ফার্মা কোম্পানি, তাই স্বাভাবিকভাবে এই ধরনের মার্কেটিং পলিসির অভিযোগ তাদের দিকেও বিভিন্ন সময় এসেছে। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে ঔষধের দাম বৃদ্ধির পেছনে কোম্পানিগুলোর এই বিশাল মার্কেটিং বাজেট এবং প্রমোশনাল খরচ অনেকাংশে দায়ী। যদিও ইনসেপ্টা বা অন্য শীর্ষ কোম্পানিগুলো সবসময় দাবি করে যে তারা চিকিৎসকদের শুধুমাত্র সায়েন্টিফিক সেমিনার এবং গবেষণার কাজেই স্পন্সর করে থাকে, কিন্তু সাধারণ মানুষের কাছে এই বিষয়টি সবসময় একটি নৈতিক বিতর্কের জায়গা হিসেবে রয়ে গেছে। জীবন রক্ষাকারী ঔষধের ব্যবসায় এতটা আগ্রাসী বাণিজ্যিকীকরণ সত্যি কতটা ইথিক্যাল তা নিয়ে বিজনেস স্টাডিজের ছাত্র এবং নীতি নির্ধারকদের মাঝেও আজও ব্যাপক বিতর্ক রয়েছে। যাবতীয় বাধা, প্রতিবন্ধকতা এবং বিতর্ককে পাশ কাটিয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস আজ বাংলাদেশের অর্থনীতিতে এক বিশাল স্তম্ভ। হাজার হাজার মানুষের কর্মসংস্থান, দেশীয় চাহিদা মিটিয়ে মিলিয়ন মিলিয়ন ডলারের রপ্তানি আয় এবং সবচেয়ে বড় কথা, জীবন রক্ষাকারী ভ্যাকসিনের জন্য বিদেশের উপর নির্ভরশীলতা কমানোর ক্ষেত্রে ইনসেপ্টা এবং এর প্রতিষ্ঠাতা আব্দুল মুক্তাদিরের অবদান কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই। 1999 সালে একটি ছোট্ট স্বপ্ন নিয়ে শুরু হওয়া ইনসেপ্টা আজ প্রমাণ করেছে যে ভিশনারি লিডারশিপ, কোয়ালিটিতে কোনো আপোষ না করে এবং সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট বাজারে আনতে পারলে রেড ওশানেও সফলতার ব্লু ওশান তৈরি করা সম্ভব। ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এই বিশাল উত্থান এবং তাদের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আপনার মতামত কি? ভ্যাকসিন পলিটিক্স এবং ফার্মা কোম্পানিগুলোর মার্কেটিং পলিসি নিয়ে আপনারা কি ভাবছেন? একজন সফল উদ্যোক্তা হিসেবে আব্দুল মুক্তাদিরের কোন স্ট্র্যাটেজি আপনার কাছে সবচেয়ে সেরা মনে হয়েছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আজকের এপিসোডটি যদি তথ্যবহুল এবং আকর্ষণীয় মনে হয় তবে একটি লাইক দিন। ব্যবসা এবং অর্থনীতির পেছনের এমন সব অজানা কেস স্টাডি, অ্যানালাইসিস এবং এক্সক্লুসিভ স্টোরি নিয়মিত পেতে বিজনেস ম্যানিয়া চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো বিজনেস আইডল বা কোম্পানির চমকপ্রদ ইতিহাস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।